বৃত্ত, আপনি ঠিক কি চাইছেন বলুন তো? আর কত চলবে এসব? অফিস থেকে মাত্রই এসেছে বৃত্ত। তারই মাঝে ইসমাতের এমন কথায় বিরক্তি নিয়ে তাকায় বৃত্ত। তারপরেও নিজেকে সামলে নিয়ে বলে, কি বলতে চাচ্ছ তুমি? ইসমাত বলল, আমাদের সম্পর্কের কথা। কেন, কি হয়েছে? ইসমাত চেঁচিয়ে বলে, কি হয়েছে আপনি জানেন না? আমাদের বিয়ের বয়স 2 বছর, আর আপনি আপনি আমাকে এই 2 বছরে কোনোদিন নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করেছেন? বৃত্ত শান্ত স্বরেই বলে, এক রুমে থাকছি, এমনকি এক বিছানায় ঘুমোচ্ছি। সবাই জানে আমরা স্বামী স্ত্রী, তাহলে আমি তোমাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিলাম না কিভাবে? ইসমাত তাচ্ছিল্য করে হাসল, বলল, একই রুমে আর একই বিছানায় ঘুমোলেই কি স্বামী স্ত্রী হয়ে যায়? না, হয় না। মনের মিল থাকা লাগে, যা আমাদের কখনোই ছিল না। বৃত্ত স্বাভাবিক কণ্ঠেই বলল, তো এখন আমার এতে কি করার আছে? ইসমাত জলভরা নয়নে তাকালো। এই লোকটা কি আদৌ তার স্বামী? স্বামীরা বুঝি এরকমই হয়? কোথায় তার মা, বাবা আর শাশুড়ি মা, শ্বশুরের মাঝে কি সুন্দর ভালোবাসা! একজন ব্যথা পেলে অন্যজন কাঁদে। বৃত্ত আদৌ কোনোদিন আমার ব্যথায় ব্যথিত হয়েছে? না, হয়নি, কোনোদিনও হয়নি। স্বামী, এই নামটি ধারণকারী ব্যক্তিটি যে একজন নারীর কাছে কি, তা হয়তো কোনো নারী তা মুখে বলে বোঝাতে পারবে না। নারীদের সবচেয়ে আপন এই স্বামী নামক মানুষটি। তাদের সকল ভালোবাসা, বিশ্বাস, দৃঢ়তা সবটা ঘিরে থাকে তাদের স্বামীকে নিয়ে। কিন্তু স্বামীর সোহাগ কজনে পায়? কোনো কোনো নারী পোড়া কপালীও হয়, যাদের কপালে স্বামী সুখ মেলে না। তাদের মাঝে একজন ইসমাত নিজেকে ভাবে। না হলে বিয়ের 2 বছরে কেন সে আজও তার স্বামীর ভালোবাসা পেল না? হ্যাঁ, তাদের বিয়েটা পারিবারিকভাবে ছিল, কিন্তু বলে না, সবাই বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হলেই নাকি আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মাঝে এক অদ্ভুত মায়া সৃষ্টি করে দেন। সেই মায়া থেকেই আস্তে আস্তে জন্ম নেয় ভালোবাসা। ইসমাত তো সে কবেই নিজের স্বামীকে ভালোবাসে, কিন্তু বৃত্ত? ইসমাত আজও বৃত্তের চোখে নিজের জন্য ভালোবাসা দেখেনি। কম তো চেষ্টা করেনি ইসমাত। তবে কেন সে নিজের স্বামীর মনে নিজের জন্য ভালোবাসা সৃষ্টি করতে পারল না? তবে কি ইসমাত ব্যর্থ হলো? এই সংসার নামক যুদ্ধে সে কি পরাজিত? তবে হয়তো পরাজিতই, তাই তো স্বামীর ভালোবাসা পায় না। তার থেকে হতভাগা নারী আর কেই বা হবে? ইসমাত ঢোক গিলল, কষ্টগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করল। কণ্ঠনালীতে ব্যথা করছে ইসমাতের, তবুও বহু কষ্টে বলে, আমাদের সম্পর্ক আর 5টা স্বামী স্ত্রীর সম্পর্কের মতো নয়। আমি এই 2 বছরে কম চেষ্টা করিনি আপনার মনে আমার জন্য ভালোবাসা তৈরি করতে। তবে হয়তো আমিই ব্যর্থ। তাই শুধু কেন নিজেদের জীবনটাকে এলোমেলো করে রাখব? আমাদের সম্পর্কের না এপার আছে না ওপার, আমরা মাঝ নদীতে ভাসছি। এর থেকে ভালো কোনো একটা পথ বেছে নেওয়া। বৃত্ত মনোযোগ দিয়ে শুনল, বোঝার চেষ্টা করল ইসমাত ঠিক কি বলতে চাচ্ছে, কিন্তু বুঝল না সে। তাই প্রশ্ন করল, কি বোঝাতে চাইছো তুমি? এইটাই যে আমাদের আলাদা হয়ে যাওয়া উচিত। বৃত্ত বিস্মিত নয়নজোড়া দিয়ে তাকালো ইসমাতের দিকে। এটা ইসমাত তো কম তো অবহেলা সহ্য করেনি মেয়েটা, তাও কোনোদিন আলাদা হওয়ার কথা বলেনি। তবে আজ কি শুনছে এসব বৃত্ত? বৃত্ত বলল, ইসমাত, তুমি ঠিক আছো তো? কি বলছো এইসব? আমি ঠিকই বলছি। যে সম্পর্কে কোনো ভালোবাসা, মায়া, মহব্বত নেই, সেই সম্পর্ক শতভাগ চেষ্টা করেও টিকিয়ে রাখা যায় না। অ্যাটলিস্ট জোর করে তো কোনো কিছুই হয় না। তাই আমি চাইছি আমরা এই জোর করে বাঁধা সম্পর্ক থেকে মুক্ত হয়ে যাই। বিয়ে নামক বন্ধনের সুতো একেবারে ছিঁড়ে ফেলি, এইটাই ভালো হবে। কথাগুলো বলার সময় ইসমাতের যেন কলিজা ফেটে যাচ্ছিল, তাও বলল কথাটা। যদি তাকে হারানোর ভয়ে বৃত্ত তাকে আপন করে নেয়, সেই আশায়।
শত তৃষ্ণা নিয়ে তাকিয়ে রইল ইসমাত। শুধু বৃত্তের একটা কথা, আমাকে ছেড়ে যেও না ইসমাত। কিন্তু ইসমাতের সকল আশা ভেঙে গুড়িয়ে দিল বৃত্ত। তার স্পষ্ট কণ্ঠ, কবে চাইছো ডিভোর্স? প্রচন্ড ঝটকা খেল ইসমাত। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না সে। এতটা এতটা পাষাণ হৃদয়ের বৃত্ত যে একবারও ইসমাতের ছোট্ট হৃদয়টা ভেঙে গুড়িয়ে যাবে ভাবল না। ইসমাত যে বাঁচবে না বৃত্তকে ছাড়া, বৃত্ত একবারও চিন্তা করল না। এত সহজেই মেনে নিল। একটু কি মায়া নেই ইসমাতের প্রতি? ইসমাতের হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু না, ইসমাত আর কাঁদবে না। অনেক হয়েছে। ইসমাত চোখ বুঝল, লম্বা করে শ্বাস টেনে নিল। তারপর বলল, আমি আজ চলে যাচ্ছি আমাদের বাড়ি। তারপর বাবাকে বলে ডিভোর্সের ব্যবস্থা করব। আর একটা কথাও বলল না ইসমাত, শুধু ধীর পায়ে হেঁটে রুম থেকে চলে গেল। ওকে এভাবে খালি হাতে যেতে দেখে বৃত্ত বলল, খালি হাতে কেন যাচ্ছ? কিছুই তো নিলে না। ইসমাত পিছু ফিরে তাকালো। বেদনাময় হাসি হেসে বলে, যখন মানুষটাই আমার হলো না, তখন তার দেওয়া জিনিসপত্র দিয়ে আমি কি করব? ইসমাত আর পিছু ফিরে চাইল না। একেবারে বাড়ি থেকে এক কাপড়েই বেরিয়ে গেল। হৃৎপিণ্ডটা বড্ড ব্যথা করছে, শ্বাস নিতে পারছে না। বুকে হাত রাখল, শ্বাস নেওয়ার চেষ্টা চালালো অনেকক্ষণ। চোখে সবকিছু ঝাপসা দেখছে ইসমাত। বহু কষ্টে রোডে চলমান একটা সিএনজি ভাড়া করে উঠে বসলো লোকটাকে বাড়ির ঠিকানা দিতেই। ড্রাইভার গাড়ি চালানো শুরু করে দিল। শূন্য মস্তিষ্কে নিজের বাবার বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছে ইসমাত। মিসেস আলিয়া মেয়ের এই করুণ দশা দেখে স্তব্ধ। এ কি হলো মেয়েটার? এমন বিধ্বস্ত দেখাচ্ছে কেন তার মেয়েটাকে? ইসমাত মাথা ঘুরে পড়ে যেতেই মিসেস আলিয়া দ্রুত দুহাতে জড়িয়ে নিল ইসমাতকে। ইসমাতকে ধরে রেখে নিচে বসে পড়ল সে। ইসমাত আধখোলা চোখে মায়ের দিকে তাকালো। ভাঙা গলায় বলে ডেকে ওঠে, মা। সে কি করুণ ডাক, কি যে হাহাকার এই ডাকটায়! কষ্টে জর্জরিত হয়ে এই হাহাকার ভরা করুণ কণ্ঠে ডাকলো মা বলে। ইসমাত চোখ বুজে ফেলল। মেয়েকে নিস্তেজ হয়ে যেতে দেখে মিসেস আলিয়া চিৎকার করে উঠলেন, ওগো ইব্রাহিমের বাবা, ইব্রাহিম দ্রুত আয়, আমার মেয়েটার কি হলো? আবারও ইসমাতের গালে হাত দিয়ে কান্না করে ডাকছে। ইসমাত, মা আমার, কথা বল মা, কি হয়েছে মাকে বল। দেখিস মা, সব ঠিক করে দেবে। মিস্টার আজিজুর আর ইব্রাহিম নিচে এসে দেখে মিসেস আলিয়া দরজার সামনে বসে কাঁদছেন, আর ওনার কোলে ইসমাত। বাবা ছেলে একে অপরের দিকে তাকিয়ে দ্রুত সেদিকে ছুটল। ইব্রাহিম বোনকে কোলে তুলে নিল আর তার বাবাকে বলল ডাক্তার ডাকতে। ইসমাতকে ইব্রাহিম রুমে এনে শুইয়ে দিল। বোনটার চেহারা মলিন দেখাচ্ছে, চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়ল। তার বোনটার কি এত কষ্ট? তার বোনটা কাঁদছে কেন? নানান প্রশ্ন মনে জাগলেও তা স্থগিত রাখল ইব্রাহিম। এখন বেশি ইম্পর্টেন্ট ইসমাত। প্রায় আধ ঘন্টা পর ডাক্তার আসলো, কিন্তু তার আগেই ইসমাতের জ্ঞান ফিরেছে। কিন্তু জ্ঞান ফেরার পরে ইসমাত একটা কথাও বলেনি। মিস্টার আজিজুর, মিসেস আলিয়া আর ইব্রাহিম নানান প্রশ্ন করেছে, এর মাঝে কিন্তু ইসমাত কিছুই বলল না। শুধু শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে ওপরের দিকে। ডাক্তার এসে বিভিন্ন চেক আপ করলো। তারপর বাকিদের দিকে তাকিয়ে মুচকি হেসে বলেন, মিষ্টির ব্যবস্থা করুন, আপনাদের মেয়ে মা হতে চলেছে যে। সকলের মুখে হাসি ফুটে উঠল। হবেই বা না কেন, এত আনন্দের একটা কথা, আর তারা খুশি হবে না? মিস্টার আজিজুর উচ্ছ্বাসিত কণ্ঠে বলেন, আমি এখনই মিষ্টি অর্ডার দিচ্ছি। ইব্রাহিম, চল আমার সাথে, আমি নিজে বেছে বেছে পুরো বাজারের সেরা মিষ্টি আনব। বাবা ছেলে আনন্দ সহিত চললেন মিষ্টি আনতে। মিসেস আলিয়া নিজের ঘরে গিয়ে 5,000 টাকা এনে ডাক্তারকে দিলেন। তার একজন সার্ভেন্টকে বললেন ওনাকে এগিয়ে দিতে। এত এত আনন্দের মাঝে যে একজন মানুষ
কঠিন এক কষ্টের মাঝে আছেন সেই খেয়াল কারো নেই। ইসমাত ঠোঁট চিপে কান্না আটকাবার চেষ্টা করছে। সে কি খুশি হবে নাকি দুঃখ প্রকাশ করবে? একদিকে মা হবার প্রাপ্তি, অন্যদিকে নিজের সন্তানকে পিতার ভালোবাসা থেকে চিরতরে বঞ্চিত হতে হবে সেই কষ্ট। কি করবে ইসমাত? কিভাবে নিজেকে সামলাবে সে? ইসমাত নিজের পেটে হাত রেখে হু হু করে কেঁদে দিল। আহ, সে কি কান্না! আহ, কি নির্মম ভালোবাসা! মানুষকে যেমন বাঁচতে শেখায়, এই ভালোবাসা আবার একাও করে দেয়। ডিভোর্স পেপার হাতে নিয়ে বসে আছে বৃত্ত। অবাক দৃষ্টিতে শুধু তাকিয়ে আছে পেপারটার দিকে। ডিভোর্স পেপারের সাথে একটা চিঠিও আছে। বৃত্ত চিঠিটায় আবার চোখ বোলালো। বৃত্ত সাহেব, আবেগ নিয়ে আর কোনো কথা বলবো না। অনেক হয়েছে, 2 বছর অনেক চেষ্টা করেছি আপনার ভালোবাসা পাবার, কিন্তু পাইনি। এই জন্মে আর পাবো না, তা আমি জানি। তাই আমাদের সম্পর্কের বিচ্ছেদ হওয়াটাই ভালো আমি মনে করি। স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু শারীরিক সম্পর্ক অবধি না, এখানে ভালোবাসা, সম্মান, বিশ্বাস প্রয়োজন, যা আমাদের সম্পর্কে কোনো কালেই ছিল না। আশা করি আপনি ভালো আছেন। ভালো তো থাকবেনই। আমি যে নেই, আমি থাকলেই আপনার সমস্যা হয়, আর হবে না। আমি আর নেই আপনার কাছে। এবার নিজের মতো করে জীবন চালিয়ে নিন। আর কিছু বলবো না। নতুন জীবন সঙ্গী নিয়ে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এতে আপনার কেউ না। বৃত্ত চিঠিটা পড়ল, অনেকবার পড়ল। বুকের কোথাও একটা ব্যথা হচ্ছে, অসহ্য ব্যথা। আজ প্রায় 1 সপ্তাহ ইসমাত নেই বৃত্তের কাছে। এতে তো বৃত্তের খুশি হওয়ার কথা, কিন্তু বৃত্ত পারছে না খুশি হতে। কোথায় একটা শূন্যতা গ্রাস করেছে তাকে। বৃত্ত পুরো রুম জুড়ে চোখ বুলালো। ইস, কি অবস্থাটা নেই হয়েছে! সবকিছু এলোমেলো আর নোংরা। কাজের মেয়েটা আর কতদূর করবে? আগে ইসমাত থাকতে কি সুন্দর দেখাতো পুরো বাড়িটা, আর এখন পুরো বাড়িটাই বুঝি ইসমাতের জন্য কাঁদছে। আচ্ছা, বৃত্ত ও কি কাঁদছে? বৃত্ত চোখের কোণে আঙুল নিয়ে দেখে তার চোখের কোণে জল। হ্যাঁ, বৃত্ত কাঁদছে। ইসমাতের শূন্যতা আজ তাকে কাঁদতে বাধ্য করেছে। এই কঠিন হৃদয়ের বৃত্ত আজ বুকের যন্ত্রণা সইতে না পেরে কাঁদছে। বৃত্ত চোখের কোণে জল মুছল। তারপর পকেট থেকে ফোন বের করে তার মাকে ফোন দিল। রিং হচ্ছে, কিন্তু ফোন ধরছে না কেউ। এটা আজ না, ইসমাত চলে গেছে শোনার পর থেকে তার মা আর ওর সাথে কথা বলে না। তবুও আজ বৃত্ত থামল না। মার সাথে তার কথা বলতেই হবে। ইসমাতকে ছাড়া তার চলা অসম্ভব, তা এই কয়দিনে সে বুঝে গেছে। ইসমাতকে সে নিজের অজান্তেই ভালোবেসে ফেলেছে, যা ইসমাতের অনুপস্থিতিতে সে বুঝেছে। বৃত্ত ফোন দিতেই থাকলো। মিস্টার এবং মিসেস শেখ এসেছেন নিজের পুত্রবধূকে দেখতে। এর আগেও একবার এসেছিল। ইসমাত চলে এসেছে সেটা শোনার পর। সেদিন আসার পরেই জানতে পারেন তাদের নাতি নাতনি আসতে চলেছে। তারা তো আনন্দে আত্মহারা। তারা ইসমাতকে বোঝাতে চেষ্টা করে তাদের সাথে আসার জন্য, কিন্তু ইসমাত নারাজ। সে আর যাবে না। যার জন্যে সে এই বাবা মাকে পেয়েছে, সেই যদি তাকে না চায়, তাহলে তাদের বাড়ি গিয়ে সে কি করবে? কিন্তু ইসমাত নিজেকে ভাগ্যবতী ভাবে, এত ভালো শ্বশুর আর শাশুড়ি পেয়েছেন। ইসমাতের মা, বাবা, ভাই তারাও অনেক চেষ্টা করে ইসমাতকে বোঝানোর জন্য, আর তারা এও বলে যে বৃত্তকে তার মা হবার কথা জানাতে। কিন্তু ইসমাত যখন তাদের বলে তারা যদি বেশি জোরাজুরি করে, তাহলে ইসমাত এখান থেকেও চলে যাবে, তাকে আর কোথাও পাবে না কেউ। সেই ভয়েই তারা দমে যায়। বৃত্তকে কেউ জানায় না যে সে বাবা হতে চলেছে। মিসেস শেখ ইসমাতকে ভাত খাওয়াচ্ছেন। ইসমাত কিছুই খেতে চায় না, খেলেও বমি করে ফেলে, পেটে রাখতে পারে না কিছু। মিসেস শেখ বিরক্ত হচ্ছেন বারবার নিজের ছেলে এত ফোন কল দেওয়ার জন্য। জোর করে লাস্ট লোকমা ভাত মুখে দিল তিনি ইসমাতের। তারপর বৃত্তের কল রিসিভ করলেন। কল রিসিভ হতেই বৃত্তের অস্থির কণ্ঠ। হ্যালো মা। মিসেস শেখ কিছু বলতে যাবেন, তার আগে ইসমাত দৌড়ে বাথরুমে চলে গেল। মিসেস শেখ বুঝতে পারলেন ইসমাত আবারও বমি করবে, তাই তিনিও ইসমাতের পিছন পিছন ছুটলেন। ইসমাত মা, আস্তে দৌড় দে, ব্যথা পাবি। আমি আসছি, দাঁড়া।
তিনি গিয়ে ইসমাতকে ধরলেন। অনেকক্ষণ বমি করে ইসমাত ক্লান্ত হয়ে পড়ে। মিসেস শেখ হাঁক ছেড়ে ইব্রাহিমকে ডাকলেন। ওনার আওয়াজ পেয়ে ইব্রাহিমের সাথে সাথে মিসেস আলিয়া আর মিস্টার আজিজুরও সেখানে এলেন। ইব্রাহিম বোনকে কোলে তুলে নিল, তারপর বিছানায় এনে শুইয়ে দিল। এরই মাঝে মিসেস আলিয়া সবাইকে বাইরে যেতে বললেন। তারাও বেরিয়ে গেলেন। মেয়েটা এই কয়দিনেই বেশ শুকিয়ে গেছে। শুকোবেই না কেন? একে তো সে প্রেগন্যান্ট, তার উপর স্বামীর সাথে বিচ্ছেদ। মেয়েটা একদম ভেঙে পড়েছে। মিসেস আলিয়া মেয়েকে মগে করে পানি এনে হাত মুখ ধুইয়ে দিলেন, জামা খুলে শরীর পুছিয়ে দিলেন। কাজের মেয়েটা এর মাঝে দুধ নিয়ে হাজির। মিসেস শেখই আনতে বলেছে। দুধ দেখেই ইসমাত দু হাতে মুখ চেপে ধরল। করুণ গলায় বলে, আমি এটা খাবো না মা, প্লিজ খাবো না, আমার বমি পায়। মিসেস শেখ আদুরে গলায় বলে, না মা, এভাবে বলে না, এটুকু না খেলে শরীর একেবারে ভেঙে পড়বে, একটু খেয়ে নাও। খাবো না প্লিজ, ইসমাত বলল। মিসেস আলিয়া মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন, বললেন, শোন, তুই আর ইব্রাহিম পেটে থাকতেও আমার এমন লাগতো, এমনকি তোর শাশুড়িরও এমন লাগতো যখন বৃত্ত ওনার পেটে ছিল। তাই বলি কি আমরা খাওয়া বন্ধ করে দিয়েছি? আমরা জোর করে খেতাম, কারণ আমাদের সময় অত ডাক্তার নার্সের এত সুবিধা ছিল না। বেশিরভাগ মানুষের নর্মাল ডেলিভারি বেবি হতো, কিন্তু এখন তো সিজারিয়ান সেকশন চালু হয়েছে। কিন্তু সিজার করানো ভালো না মা, যত খেয়ে নিজের শরীর সুস্থ রাখবি, নর্মাল ডেলিভারিতেই বেবি হবে, আর তুই আর তোর বেবি দুজনেই সুস্থ থাকবি। প্লিজ সোনা মা, একটু খেয়ে নে, নিজের পেটে নিজের সন্তানের জন্য হলেও খেয়ে নে। ইসমাত ভাবল, আসলেই তো, সে যদি না খায় তাহলে তার বেবি তো কষ্ট পাবে, তার বেবির শরীর খারাপ করবে। না, ও চায় না ওর বেবিকে কষ্ট দিতে। ওর বাবা থাকবে না তো কি হয়েছে, সে একাই পারবে ওর বেবিকে সুস্থভাবে পৃথিবীর আলো দেখাতে, মানুষের মতো মানুষ করতে। এখন তো ওর বেঁচে থাকারই একটাই কারণ। ইসমাত চোখে জল নিয়ে দুই মায়ের দিকে তাকালো, বলল, আমার বেবি অনেক স্ট্রং হবে, ও কিছুতেই কষ্ট পাবে না, সহজে ভেঙে পড়বে না। ওকে আমি ঠিক সেইভাবেই বড় করব। আমি ওকে মা আর বাবা দুইজনেরই ভালোবাসা দিব, অনেক অনেক আদর আর ভালোবাসা দেব, যাতে ও বাবার শূন্যতা না অনুভব করে। আমার বেবি সুস্থভাবেই এই পৃথিবীতে আসবে, তোমরা দুই মা দেখে নিও। আমি খাবো, অনেক অনেক খাবো, বমি হলেও আবার খাবো। এই জান্নাত, দে আমায় দুধ দে, আমি দুধ খাবো। জান্নাত দুধ এগিয়ে দিতেই ইসমাত গটগট করে অর্ধেক গ্লাস দুধ এক নিঃশ্বাসে খেয়ে ফেলল। কষ্ট হচ্ছে, তাও সে অনেক কষ্টে পুরো দুধটুকুই খেল। খাওয়া শেষ হতেই ইসমাতের কেমন যেন লাগতে শুরু করলো। তারপরেও বলল, মা, আমি এখন ঘুমোবো, আমার মাথায় হাত বুলিয়ে দাও। দুই মাই গেলেন মেয়ের কাছে, দুপাশে বসে ইসমাতের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন, আর তার মেয়ের দুঃখে নিজেদের চোখের জল বিসর্জন দিচ্ছেন। কত হাসি খুশি একটা ফ্যামিলি থাকতো আজ যদি বৃত্ত ইসমাতকে ভালোবাসত, কতই না আনন্দ হতো। ইসমাতের চোখের পানি থামার নামই নেই। বেহায়া চোখের জলগুলো এমন এক মানুষের জন্য ঝরছে যার কাছে ওর চোখের পানির কোনো দাম নেই। ইসমাত চোখ বুঝে থেকেই বলে, আমি আমার সন্তানের কাছে ওর বেস্ট মা হয়ে দেখাবো, দেখো তোমরা মা আমার। এদিকে মিসেস শেখ তখন ইসমাতকে ধরতে গিয়ে আর ফোন কল কাটতে তার মনেই ছিল না, যার ফলে আজ বৃত্ত সব জেনে নিল। কান থেকে ফোন সরালো বৃত্ত। বিস্মিত চাহনি নিয়ে তাকিয়ে আছে ফোনের দিকে সে। এত বড় একটা খুশির কথা সে বাবা হবে, এটা কেউ ওকে জানানো পর্যন্ত প্রয়োজন মনে করল না। অবশ্য কেনই বা বলবে? বৃত্ত এমন একটা জঘন্য কাজ করার পর কেই বা আর তার খোঁজ খবর রাখবে? না, বৃত্ত আর বসে থাকবে না। ইসমাতকে তার চাই, আর তা যে কোনো মূল্যে। এখন তো আরো বেশি চাই, তার একটা হ্যাপি ফ্যামিলি চাই, যেখানে সে, ইসমাত আর তাদের সন্তান সুখী শান্তিতে থাকবে। বৃত্ত ইসমাতকে ফিরিয়ে আনবেই, এতে বৃত্তের যা করা লাগে সে করবে।
কিন্তু ইসমাতকে ফিরিয়ে আনবেই। এক বিন্দু জল যদি চোখ দিয়ে পড়ে, সেই জলের ফোঁটা শুধু তোমার কথা বলে। মনের কথা বোঝো না তুমি, মুখে বলি তাই। শত আঘাতের পরেও তোমায় ভালোবেসে যাই। কথাগুলো মনে মনে আওড়ালো ইসমাত। তারপর নিজের মনেই হেসে উঠল। কি বেদনা সেই হাসিতে! ইসমাত চোখের জল মুছে আকাশ পানে তাকালো। দৃষ্টি তার শূন্যে স্থির। শুধু সে চাইছে মনের কষ্টগুলো ওই নীল আকাশে উড়িয়ে দিতে। কিন্তু আদৌ কি তা সম্ভব? না, সম্ভব না। মনের কষ্টগুলো বক্ষ পাজরায় ক্রমাগত আঘাত করতে থাকে। বাহির থেকে চেঁচামেচির শব্দ আসছে। ইসমাতের সেদিকে কোনো ধ্যান নেই। এটা এখন থেকে হচ্ছে না, বিগত 1 ঘন্টা যাবৎ সবাই দরজা ধাক্কাচ্ছে। ইসমাত তাও দরজা খুলছে না। কেন খুলছে না জানেন? কারণ বৃত্ত এসেছে। আর ইসমাত বৃত্তের সামনে যেতে চাইছে না। বাহির থেকে বৃত্তের করুণ গলা শোনা যাচ্ছে, ইসমাত প্লিজ দরজাটা খোলো, অ্যাটলিস্ট আমার কথা তো শোনো, প্লিজ প্লিজ ইসমাত। কিন্তু ইসমাত তো শুনতে চায় না বৃত্তের কথা। আর বৃত্তই বা কেন এসেছে? কেন মিছে মায়া বাড়াতে এসেছে সে? ইসমাত তো দিব্যি কষ্টগুলো আঁকড়ে ধরে দিন কাটাচ্ছিল। বৃত্ত সেই সকালেই ইসমাতের বাড়িতে এসে হাজির হয়েছে। বৃত্তকে এখানে দেখে সবাই অবাক হয়েছিল। সেই সাথে মিস্টার অ্যান্ড মিসেস শেখ তো ছেলেকে দেখে রেগে মেগে শেষ। ইসমাতের বাবা মা ভাইয়েরও রাগ হচ্ছিল। কিন্তু যেখানে মিস্টার আর মিসেস শেখ আছে, তাই তারা দমে গেছেন। মিস্টার আর মিসেস শেখ ছেলেকে কিছু বলতে যাবেন, তার আগেই বৃত্ত তাদের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। হাত জড়ো করে হাউমাউ করে কাঁদে। নিজের করা এত বড় একটা পাপের জন্য ক্ষমা চায়। নিজের শ্বশুর শাশুড়ির পায়ে পর্যন্ত ধরতে উদ্যত হয়েছিল। বৃত্ত অস্থির হয়ে যায় কাঁদতে কাঁদতে। বারবার বলছে, আমি পাপ করেছি, আমাকে তোমরা শাস্তি দাও। আমি আমার ইসমাতকে, আমার সন্তানকে কষ্ট দিয়েছি, আমাকে মেরে ফেলো তোমরা। এই নরক যন্ত্রণা আমি সইতে পারছি না। আমাকে মেরে ফেলো, না হলে আমার ইসমাতকে বলো যেন আমাকে ক্ষমা করে আমার বুকে ফিরে আসে। সবাই থেমে যায় বৃত্তের এমন হাহাকার দেখে। একটা ছেলে ঠিক কতটা কষ্ট পেলে এইভাবে কাঁদতে পারে? সবার মন গলে যায়। তবুও তারা বলে যে ইসমাতের সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত হবে। ইসমাত যা বলবে তাই হবে। সবটা নির্ভর করবে ইসমাতের উপর। বৃত্ত জানতে চায় ইসমাত কোথায়। কাজের মেয়েটি এসে জানায় ইসমাত বৃত্তের আসার কথা শুনেই ঘরের দরজা আটকে বসে আছে। অস্থির বৃত্ত উঠে দাঁড়ায়, এলোমেলো পা ফেলে ইসমাতের রুমের সামনে এসে দাঁড়ায়। তারপর একের পর এক কথা বলে ইসমাতকে ডাকতে থাকে। কিন্তু ইসমাত একটু টু পর্যন্ত করেনি এই 1 ঘন্টায়। বৃত্ত কাঁদতে কাঁদতে দরজার সামনে বসে পড়ে, বলে, একবার, শুধু একবার আমার কথা শোনো ইসমাত। তুমি চাইলে আমি আর কোনোদিন তোমার সামনে আসবো না। দরকার পড়লে নিজেকে শেষ করে দিব, কারণ বেঁচে থাকলে আমি তোমার কাছে না এসে পারবো না। তার থেকে ভালো আমি মরে যাই। বৃত্তের এইসব কথা শুনে আর নিজেকে ধরে রাখতে পারে না ইসমাত। দ্রুত পায়ে গিয়ে দরজা খুলে বৃত্তকে চড় মেরে দেয়। আকস্মিক এমন হওয়ায় সবাই স্তব্ধ হয়ে যায়। কোনো কালেও কেউ ভাবতে পারেনি যে ইসমাত বৃত্তকে চড় মারবে। যে ইসমাত কোনোদিন বৃত্তের সাথে উঁচু গলায় কথা বলেনি, আজ সেই ইসমাত কিনা বৃত্তকে চড় মারল। বৃত্ত গালে হাত দিয়ে কান্না করছে। ইসমাতের মুখ রাগে লাল হয়ে গিয়েছে। ইসমাত বলল, কেন এসেছেন এখানে? সরেই তো এসেছি আপনার জীবন থেকে, আর কি চান? এখন আমাকে দয়া দেখাতে এসেছেন? থামল ইসমাত। তারপর নিজের পেটে হাত দিয়ে কান্না চোখে তাকালো বৃত্তের দিকে। বলল, আমি বুঝতে পারছি আপনি আমার বাচ্চাকে আমার থেকে ছিনিয়ে নিতে এসেছেন, তাই না? আমাকে এখন আপনার সাথে নিয়ে যাবেন। তারপর আমার বাচ্চা পৃথিবীতে এলে আমাকে আমার বাচ্চা থেকে আলাদা করে দেবেন, তাই না? আমি এটা হতে দেব না। তার আগেই আমি নিজেকে শেষ করে দিব। আমাকেও পাবেন না, আমার বাচ্চাকেও পাবেন না। কথাগুলো বলে শেষ করতে পারল না।
তার আগে বৃত্ত ইসমাতকে নিজের সাথে জোরে আঁকড়ে ধরে, ইসমাতের মাথাটা ওর বুকের সাথে চেপে ধরে, বলে, শান্ত হও ইসমাত, আমি সন্তানের জন্য আসিনি, আমি তোমার জন্য এসেছি। হ্যাঁ মানছি আমার সন্তানও দরকার, কিন্তু তার সাথে সন্তানের মাকেও আমার প্রয়োজন। আমার তোমাদের দুজনকেই চাই, তুমি ছাড়া আমি নিঃস্ব। প্লিজ ইসমাত, আমায় ক্ষমা করে দাও, তোমার বৃত্তকে ক্ষমা করে দাও ইসমাত, আমি তোমাকে কষ্ট দিয়েছি, আমাকে শাস্তি দাও, তুমি যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। ইসমাত বৃত্তকে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ইসমাতকে উন্মাদের মতো লাগছে। ইসমাত দুহাতে নিজের চুল খামচে ধরল, বলে ওঠে, আমার কোনো কষ্ট নেই, হয়তো এই পৃথিবীতে সব থেকে সুখী আমি। ভালোবাসতে পারি বলে আমার কষ্টগুলো আমাকে ছুঁতে পারে না। তোকে আবারও বলছি, আমার কোনো কষ্ট নেই। আমি জানি যে হৃদয় ভালোবাসতে পারে তার কোনো কষ্ট থাকে না। তুই কাঁদছিস, কেন কাঁদছিস? আমার কথা শুনে তোর চোখে জল, ভেবে ভেবে অবাক হচ্ছি কেন কাঁদছিস। তুই যে ভালোবাসতে পারিস না তা তো নয়, শুধু তোর ভালোবাসার মানুষটা হয়তো আমি নই। আমার জন্য তোর মনে কোনোদিন ভালোবাসা তো বাদ দিলাম, এতটুকু মায়াও জন্ম নেয়নি। তাহলে তাহলে আমি কেন তোর কাছে আবার ফিরে যাব? বল বল আমাকে, কেন যাব আমি তোর কাছে? আমি কি পেয়েছি এই 2 বছরের সংসার জীবনে তোর থেকে? কিছুই না। বাড়ি গাড়ি আর ব্যাগ ভরা টাকা দিলেই মানুষ সুখী হয় না, মানুষের ভালোবাসা চাই, আর সেটা তুই আমাকে কখনোই দিসনি। তাহলে আমি কেন যাব তোর কাছে? বৃত্ত উন্মাদ ইসমাতকে দেখছে, মেয়েটা কেমন পাগলাটি হয়ে গিয়েছে। বৃত্ত আগালো ইসমাতের দিকে। বৃত্তকে আগাতে দেখে ইসমাত পিছিয়ে যেতে গেলে বৃত্ত 2 হাতে ইসমাতের গাল স্পর্শ করল। ইসমাত নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। বৃত্ত চোখ বুঝল। উপস্থিত সবার সামনেই ইসমাতের কপালে চুমু খেল। গভীর ভালোবাসায় সেই স্পর্শ। ইসমাতও কেমন শান্ত হয়ে গেল। ইস, এমন ভালোবাসায় ভরপুর স্পর্শ পাওয়ার জন্যই তো ইসমাতটা কত অপেক্ষা করেছিল। আজ তার অবসান ঘটল। বৃত্ত খুলল ইসমাতের মায়াভরা চেহারাটা, খানিকটা দেখে নিয়ে ধীর গলায় বলল, ভালোবাসি ইসমাত, অনেক বেশি ভালোবাসি। হয়তো ভালোবাসা কি আমি কয়েকদিন আগেও বুঝতাম না, কিন্তু তুমি চলে যাবার পর প্রতিটা দিন প্রতিটা রাত আমায় বুঝিয়েছে আমি তোমায় কতটা ভালোবাসি। তোমার শূন্যতাগুলো বারবার আমাকে জানিয়েছে যে আমি তোমায় ভালোবাসি। হ্যাঁ ভালোবাসি, বড্ড বেশি ভালোবাসি। আমার বাবুর আম্মু। বৃত্তের কথায় ইসমাত আর নিজেকে সামলাতে পারে না। বৃত্তের বুকে ঝাঁপিয়ে পড়ে হাউমাউ করে কেঁদে দেয়। সেই কান্নায় রয়েছে প্রাপ্তি, নিজের ভালোবাসা পাবার প্রাপ্তি। আজ ইসমাত পূর্ণ, নিজের স্বামীর ভালোবাসায় সে মাখামাখি হয়ে আছে। একটা মেয়ের কাছে তার স্বামীর ভালোবাসা কি তা সে নিজেরটা নিজেই উপলব্ধি করতে পারে, কিন্তু সেটা ভাষায় প্রকাশ করে বোঝাতে সে অক্ষম। এদিকে পরিবারের প্রতিটা মানুষ আজ সাক্ষী হয়ে রইল এই নতুন ভালোবাসার চাদরে মুড়িয়ে যাওয়া দম্পতিদের এই সুখময় মুহূর্তের। সবারই চোখে জল, কিন্তু ঠোঁটে সন্তুষ্টির হাসি। আহা, প্রতিটা ভালোবাসাই যদি এইভাবে পূর্ণতা পেত, প্রতিটি স্বামী যদি নিজের স্ত্রীর গুরুত্ব বুঝত, তাহলে এত এত ডিভোর্স হতো না, এই পবিত্র বন্ধনের এইভাবে প্রতিনিয়ত বিচ্ছেদ হতো না। আল্লাহ তাআলা যেন সবাইকে যেন এই মধুর সম্পর্কের গুরুত্ব বোঝার তৌফিক দান করে। আমিন। বলে না, প্রিয় মানুষটি যতই অবহেলা করুক না কেন, আমি রাগ করে তার থেকে দূরে সরে যেতে পারি না। হয়তো একটু অভিমান হয়, কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী হয় না। মানুষ ভুল করলে তা শোধরানোর একটা সুযোগ সে অবশ্যই ডিজার্ভ করে, আর সে যদি মন থেকে সেসবে অনুতপ্ত হয় তবে তো কোনো কথাই নেই। যদি আমরা ভালোবেসে থাকি, তাহলে কোনোদিন ভালোবাসার মানুষটি কাছে আসলে আমরা তাদের দূরে ঠেলে দিতে পারি না। আর এখানে তো স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনের কথা, এখানে তো সৃষ্টিকর্তার অশেষ রহমত থাকে। সংসারে হাসি দুঃখ বিপদ আপদ আসবেই, সেখানে কি আলাদা হয়ে যাওয়াটাই কি একমাত্র উপায়? কিছুতেই না। যদি পরিস্থিতি হিসেবে একে অন্যকে ভালোভাবে বুঝে শুনে তা একসাথে সামলে ওঠা যায়, তাহলেই তো সংসার যুদ্ধে আমরা বিজয়ী হব।
ইসলামের দৃষ্টিতে মনে রাখা জরুরি সুন্দর ও উত্তম দাম্পত্য জীবন অতিবাহিত করা সম্পর্কে কোরআন সুন্নায় নির্দেশ ও নসিহত রয়েছে। স্বামী স্ত্রী পরস্পর সুন্দর ও উত্তম সংসার জীবন যাপন করাকে আল্লাহ তাআলা আবশ্যক করেছেন। উপরিউক্ত সবকিছু বিবেচনা করে ইসমাত বৃত্তকে ক্ষমা করে দিয়েছে। দুজনে নামাজ আদায় করে আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চেয়েছে আর দোয়া করেছে যেন তাদের সম্পর্কে আর কোনো বাধা বিপত্তি না আসে। বেশ সুখেই কাটছে এখন ইসমাত আর বৃত্তের সংসার। সেদিনের পর থেকে আর বৃত্ত ইসমাতকে অবহেলা করেনি, সবসময় ছায়ার মতো ওর সাথে সাথে থেকেছে। ইসমাতের সকল চাওয়া পাওয়া ইসমাতের বলার আগেই সামনে হাজির করে। অবশ্য আগেও করত, কিন্তু এখন যা করে তাতে মিশে থাকে বৃত্তের একরাশ ভালোবাসা। বিছানায় হেলান দিয়ে বসে আছে বৃত্ত, আর সে ইসমাতকে বুকে নিয়ে বসে আছে। ইসমাতের 8 মাস চলছে প্রেগন্যান্সির। মেয়েটা না ঠিকমতো খেতে পারে, না বসতে পারে, আর না ঘুমাতে পারে। বৃত্ত ইসমাতের 5 মাস শুরু থেকে এই বাড়িতেই থাকে, সব অফিসের কাজ বাড়িতেই করে। মেয়েটা বড্ড খিটখিটে মেজাজের হয়ে গিয়েছে। যে এই যে বৃত্ত কি সুন্দর ইসমাতকে বুকে নিয়ে এটা সেটা শোনাচ্ছে, যেন ইসমাত একটু খাবার মুখে নেয়। কিন্তু ইসমাত তো ইসমাতই, তার একটাই কথা, সে খাবে না। বৃত্ত এবার বাচ্চাদের মতো গাল ফুলিয়ে বলে, একটু খেয়ে নাও না, একটু খেলে কি হয়, আমাদের বাচ্চারা তো কষ্ট পাবে তুমি না খেলে, পরে দেখো ওরা অনেক রোগা পাতলা হবে জন্মের পর। ইসমাত আর চোখে তাকালো বৃত্তের দিকে। সত্যিই কি তার বাচ্চারা রোগা পাতলা হবে? না, ইসমাত তো রোগা পাতলা বেবি চায় না, সে তো গুলুমুলু বেবি চায়, একদম বৃত্তের মতো। ইসমাতকে মিসেস শেখ বৃত্তের ছোটবেলার ছবি দেখিয়েছে। কি যে সুন্দর ছিল বৃত্ত দেখতে। অবশ্য এখনো বৃত্ত অনেক সুন্দর, শুধু তফাৎ আগে বৃত্ত গোলুমুলু কিউট লিটল বেবি ছিল, আর এখন হ্যান্ডসাম বৃত্ত হয়ে গিয়েছে। ইসমাত বলল, আমি খেলে কি আমার বাচ্চা আপনার মতো হবে? বৃত্তর খুশিতে চোখ জোড়া চিকচিক করে উঠল। উচ্ছ্বাসিত কণ্ঠে বলে, হ্যাঁ, অনেক সুন্দর হবে, একদম তোমার মতো কিউট হবে। ইসমাত মুখ ফুলিয়ে ডানে বামে মাথা নাড়িয়ে বলে, আমার মতো না, তারা আপনার মতো হবে, গোলুমোলু কিউট। ইসমাত দাঁত বের করে হাসছে। বৃত্ত জিজ্ঞেস করলো, বারবার আমার কথা কেন বলছো? আর আমি গোলুমোলু কিউট ছিলাম কে বলেছে তোমাকে? ইসমাত সোজা সাপটা বলে দিল, কেউ বলেনি তো, আমি দেখেছি, শাশুড়ি আম্মু আমাকে দেখিয়েছে। বৃত্ত অসহায়ভাবে তাকালো। তার মাটাও না বউয়ের কাছে আর মান ইজ্জত রাখলো না। বৃত্ত হতাশ নিঃশ্বাস ছাড়ল। যাক, তার কথা ধরেও হোক, মেয়েটা তো খাবে এই বেশি। বৃত্ত নিজের ছোটবেলার নানান কথা ইসমাতকে শোনাতে লাগলো, ওর যা যা মনে আছে। ইসমাতও ধ্যান দিয়ে শুনছে, আর এই সুযোগে ইসমাত সবটা খেয়ে নিল। বৃত্ত ইসমাতের মুখ মুছে দিতে দিতে বলে, এই তো গুড গার্ল, এইবার চুপ করে আমার বুকে ঘুমোবে। ইসমাত হঠাৎ শক্ত করে বৃত্তকে জড়িয়ে ধরে। বৃত্ত দুহাতে জড়িয়ে নেয় ইসমাতকে। ইসমাত বৃত্তের বুকে চুমু খেলো, মাথা উঠিয়ে বৃত্তের দিকে তাকিয়ে বলে, আপনি আমি এক হব এটা কখনো ভাবিনি। আমি তো ধরেই নিয়েছিলাম আমাদের বিচ্ছেদ হয়েই যাবে। সত্যি বলছি, আমি বাঁচতে পারতাম না আপনাকে ছাড়া। বৃত্ত ঠোঁট ছোঁয়ালো ইসমাতের কপালে, তারপর দু চোখে গালে বলল, আমি নিজেও জানি না কেন তোমাকে আমি বিয়ের 2 বছর যাবৎ অবহেলা করেছি। আসলে জানো, আমাকে মা জোর করে বিয়ে দিয়েছিল, কান্নাকাটি করেছিল, তাই তোমায় বিয়ে করেছিলাম। তাই মন থেকে সম্পর্কটা মানতে পারছিলাম না। আর তুমি যেহেতু আমার কাছেই থাকতে, তাই তোমার গুরুত্বটাও বুঝতে পারিনি। কিন্তু তুমি যখন আমাকে রেখে চলে যাও, তখন বুঝতে পারি তুমি আমার কাছে কি। জানো, তোমাকে ছাড়া প্রতিটা সেকেন্ড আমার কাছে মরণ যন্ত্রণা সমান হয়ে গেছে। আর জানো, তোমার চলে যাওয়াটা ভালোই ছিল, না হলে আমি আমার ভালোবাসাটা বুঝতে পারতাম না। তুমি চলে গিয়েছিলে বলেই আমি আমার মনের ভাষা বুঝতে পারি, তোমার প্রতি আমার ভালোবাসা বুঝতে পারি। আর দেখো, আজ আমরা সুখী পরিবার। আমি পূর্ণ ইসমাত। তুমি আমাকে পূর্ণতা দান করেছ, আমাকে সব খুশি এনে দিয়েছ। বৃত্তের চোখ জোড়া ছলছল করছে, সাথে ইসমাতেরও। ইসমাত বলল, আমাকে আর এভাবে কষ্ট দিয়েন না, আমি আর সহ্য করতে পারবো না। বৃত্ত ইসমাতের ঠোঁটে পরম যত্নে একটা চুমু খেলো।
তারপর ইসমাতের জামাটা উঠিয়ে ওর ফুলো পেটে চুমু খেয়ে সেখানে কান পাতল। নিজের বাচ্চাদের উপস্থিতি অনুভব করার চেষ্টা করল। বৃত্তের চোখের কার্নিশ পেয়ে সুখের জল গড়িয়ে পড়ল। বৃত্ত বলল, তোমাদের ছাড়া আমি আর যাবই বা কোথায়? এখন তোমরাই আমার প্রথম ও শেষ ঠিকানা। ইনশাল্লাহ এই বৃত্ত মরণের আগে অবধি তোমার সাথে হাতে হাত রেখে চলবে, আর আল্লাহ চাইলে পরকালেও আমরা এক হব। বৃত্ত উঠে বসল। ইসমাতের কপালে কপাল ঠেকাল। দুজনের ঠোঁটে তৃপ্তির হাসি। দুজনে একই সাথে বলল, তুমি আমি আমরা ভালোবাসার ভেলায় ভাসবো আজীবন, যেখানে দুঃখ আমাদের ছোবে না, বিপদ আসলেও লড়বো হাতে হাত রেখে। তুমি আমি আমরা একই সুতোয় গাঁথা থাকবো সারা জীবন।